সুপ্রিয় ছাত্রছাত্রী, আমার আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের ঈদের পরে ক্লাস, প্রথম ক্লাস ঈদের পরে। আমাদের বন্যা কবলিত এবং করোনা বিপর্যস্ত দেশে নিরানন্দ পরিবেশে এবার আমরা ঈদ উদযাপন করলাম। সমস্ত বন্যার্থ এবং অসুস্থ মানুষদের প্রতি আমাদের সমবেদনা রইল। তারপর এটা আমাদের শোকের মাস আগস্ট, যে আগস্ট মাসে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব পরিবারে শহীদ হন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। আমি তানজিম আহমদ সালিম খানম, সহকারী অধ্যাপক, শহীদ স্মৃতি সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ, নান্দাই, ময়মনসিংহ। আজকে আমি দ্বিতীয় বর্ষের তৃতীয় পত্র নিয়ে ক্লাস শুরু করছি। দ্বিতীয় বর্ষের ক্লাস এবং আমাদের তৃতীয় পত্র অর্থাৎ সামষ্টিক অর্থনীতি ক্লাসে ভোগ অপেক্ষকের অবশিষ্টাংশ নিয়ে আমি আজকে বাকি অংশ নিয়ে আলোচনা করব। অর্থাৎ গত ক্লাসে আমরা স্বল্পকালীন ভোগ অপেক্ষক সম্পর্কে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল। আজকে আমি তোমাদেরকে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক, স্বল্পকালীন ভোগ অপেক্ষক এবং দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের পার্থক্য এবং সেই সাথে ভোগের মৌলিক মনস্তাত্ত্বিক ভিত্তিটি নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে আমার সাথে থাকার চেষ্টা করো। আমরা জানি ভোগ অপেক্ষক কাকে বলে, আমরা গত ক্লাসে সেই সম্পর্কে আলোচনা করেছি। অর্থাৎ আয় এবং ভোগের মধ্যে কার্যকরী সম্পর্ক যে অপেক্ষকের সাহায্যে ব্যাখ্যা করা হয় তাকেই ভোগ অপেক্ষক বলা হয়। অর্থাৎ আয় স্বাধীন চলক এবং ভোগ হচ্ছে নির্ভরশীল চলক। আয়ের উপর ভোগের নির্ভরশীলতা এই সম্পর্ককে যখন গাণিতিক উপায়ে প্রকাশ করা হয় তখনই তাকে বলা হয় ভোগ অপেক্ষক। তোমরা স্বল্পকালীন ভোগ অপেক্ষক সম্পর্কে জেনেছো। আজকে আমরা দীর্ঘকালীন ভোগ অপেক্ষক সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। দীর্ঘকালীন ভোগ অপেক্ষক হচ্ছে সি ইকুয়াল টু বি ওয়াই। এখানে সি হচ্ছে ভোগ, ওয়াই আয় এবং বি হচ্ছে এমপিসি বা প্রান্তিক ভোগ প্রবণতা। এখন আমরা একটা সূচি নেই, একটা কাল্পনিক সমীকরণ সি ইকুয়াল টু 0.5y। যদি আমরা আয়কে যখন শূন্য থাকবে, তোমরা খেয়াল করো স্বল্পকালীন ভোগ অপেক্ষকে কি ছিল, এ প্লাস বিওয়াই ছিল। অর্থাৎ এ ছিল অটোনোমাস ভোগ বা স্বয়ংভূত ভোগ। যখন আয় না থাকলেও যে ভোগটুকু বজায় থাকে তাকে আমরা স্বয়ংভূত ভোগ বা অটোনোমাস ভোগ বলে থাকি। কিন্তু দীর্ঘকাল হচ্ছে এমন একটি সময় মেয়াদ যেখানে সব উপাদানই কিন্তু আসলে পরিবর্তনশীল। দীর্ঘকাল বলতে কোনো সময়কে বোঝায় না, বরং বোঝায় এমন একটা পরিস্থিতি যেখানে কোনো উপাদানই স্থির থাকে না, সব উপাদানই পরিবর্তনশীল থাকে। উৎপাদনে সব উপাদানই পরিবর্তনশীল থাকে, আয় পরিবর্তনশীল থাকে, সমস্ত রকম চলকই পরিবর্তন হয়ে যায়, তাকেই বলা হয় প্রকৃতপক্ষে দীর্ঘকাল। এখানে আমরা কি দেখি, সি ইকুয়াল টু 0.5y। অর্থাৎ এখানে আমরা দেখছি এ অনুপস্থিত বা পরিচিত স্বয়ংভূত ভোগটা অনুপস্থিত। অর্থাৎ সমস্ত আয়ের উপরই শুধুমাত্র ভোগ নির্ভর করে, এখানে কোনো স্বয়ংভূত ভোগ থাকবে না। এটাকে আমরা সূচি যদি দেই, আমরা যদি ওয়াই কে আয় ধরি শূন্য, যখন আয় শূন্য হবে তখন কিন্তু ভোগও শূন্য থাকবে, কারণ এখানে স্বয়ংভূত ভোগ নেই। পরবর্তী পর্যায়ে আয়কে 100 ধরা হলে ভোগ হবে 50, যেহেতু 0.5 মানে হাফ। সেখানে আমরা দেখব আয় যদি 100 হয় আয়ের অর্ধাংশ ভোগ হবে, কারণ এমপিসি এখানে হাফ। আমরা জানি এমপিসি বা ভোগ প্রবণতা হচ্ছে আয়ের কত অংশ ভোগ করবে তা নির্ধারণ করবে এমপিসি। অর্থাৎ আয়ের অর্ধেক অংশ ভোগ হবে এই সূচি অনুযায়ী, কাল্পনিক সমীকরণ অনুযায়ী। তাহলে আমরা কি দেখব, আয় যদি 100 টাকা হয় ভোগ হবে 50 টাকা। আয় যদি বৃদ্ধি পায় 200 টাকা হয়, ভোগ অবশ্যই বাড়বে, কিন্তু সেই অর্ধেক ভোগ হবে, বাকি অর্ধেক থেকে যাবে সঞ্চয় হিসাবে। তাহলে আমরা দেখব ভোগ হচ্ছে এখানে 100 টাকা। এখন এই সূচি এবং এই সমীকরণ অনুযায়ী যে সূচি আমরা করলাম তাকে আমরা চিত্রে একটু দেখানোর চেষ্টা করি। আমরা ভূমি অক্ষে আয় দেখাই, লম্ব অক্ষে ভোগ দেখাই। যখন আয় 100 টাকা তখন আমরা দেখলাম ভোগের পরিমাণ 50। একে আমরা এই বিন্দু দিয়ে প্রকাশ করলাম। আয় বৃদ্ধি পেল, আয় 100 টাকা থেকে যদি 200 টাকা হয় সেই অনুযায়ী ভোগও বাড়বে, কিন্তু মনে রাখতে হবে যেহেতু আমাদের প্রান্তিক ভোগ প্রবণতা 0.55 অর্থাৎ আয়ের অর্ধেক, কাজেই যখন আয় বাড়বে 200 টাকা হবে তখন ভোগ হবে 100 টাকা। এটাকে আমরা বি বিন্দুর মাধ্যমে প্রকাশ করলাম। এ এবং বি বিন্দুটাকে যোগ করে যে রেখা পাওয়া যাবে সেটাই হবে একটা দীর্ঘকালীন ভোগ রেখা। তাহলে আমরা বুঝতে পারলাম
দীর্ঘকালীন ভোগ অপেক্ষকে কোনো স্বয়ংভূত ভোগ থাকবে না। সূচি অনুযায়ী আমরা চিত্র অঙ্কন করলাম এবং দেখলাম সেটা মূল বিন্দু থেকে কিন্তু উঠবে। যখন আমরা স্বল্পকালীন ভোগ ব্যয় রেখা করি তখন সেটা লম্ব অক্ষ থেকে উঠে, এবং যেহেতু এখানে স্বয়ংভূত ভোগ নেই কাজে এটা মূল বিন্দু থেকে, ভোগ রেখাটা মূল বিন্দু থেকে উঠবে। পরবর্তী পর্যায়ে আমরা দেখব দীর্ঘমেয়াদী ভোগ অপেক্ষকের বৈশিষ্ট্যগুলি কি। আমরা যখন দীর্ঘমেয়াদী ভোগ অপেক্ষক দেখলাম তখনই কিন্তু এর ভিতর বৈশিষ্ট্যগুলি আমাদের মোটামুটি বুঝতে পারলাম আমরা। কারণ এখানে আমরা কি দেখলাম, আমাদের স্বল্প মেয়াদী ভোগ অপেক্ষক কি ছিল, c = a + by, কিন্তু এখানে c = by, অর্থাৎ এখানে কোনো স্বয়ংভূত ভোগ নেই, সবটাই আমাদের প্ররোচিত ভোগ। অর্থাৎ আয় যদি শূন্য হয় ভোগও শূন্য হবে, আয় যদি বাড়ে সেই অনুযায়ী MPC অনুযায়ী ভোগও বাড়তে থাকবে, কিন্তু শূন্য আয়ে ভোগ শূন্য হবে। এটাই হচ্ছে প্রথম বৈশিষ্ট্য, যে এখানে কোনো স্বয়ংভূত ভোগ থাকবে না। দীর্ঘমেয়াদী ভোগ অপেক্ষকের দ্বিতীয় বৈশিষ্ট্যটা কি, সেটা হচ্ছে ভোগ রেখা মূল বিন্দু থেকে উপরে উঠবে, মূল বিন্দু থেকে উপরে উঠবে। তারপরে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা দীর্ঘমেয়াদী ভোগ অপেক্ষকে দেখি APC এবং MPC পরস্পর সমান থাকবে, APC MPC পরস্পর সমান হবে। আর আরেকটা বৈশিষ্ট্য হবে যে MPC আয়ের যে কোনো স্তরই হোক না কেন, আয় বাড়তে থাকলে APC এবং MPC দুইটাই স্থির থাকবে, তার ভিতরে কোনো উঠানামা হবে না, যে কারণে এটাকে সেকুলার রেখাও বলা হয় বা যুগব্যাপী রেখাও বলা হয়। তাহলে আমরা দেখলাম দীর্ঘমেয়াদী ভোগ অপেক্ষকের বৈশিষ্ট্যগুলি। প্রথমত স্বয়ংভূত ভোগ থাকবে না, তারপরে দ্বিতীয়ত রেখাটা মূল বিন্দু থেকে উঠবে, APC MPC স্থির থাকবে, APC MPC পরস্পর সমান হবে এবং একে যুগব্যাপী রেখাও বলা হয়। তাহলে আমরা এখন আরেকটু আগাই, আমরা আসি স্বল্পকালীন এবং দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ভিতরে আমরা কিরকম পার্থক্য দেখতে পাই। আমরা স্বল্পকালীন ভোগ অপেক্ষক পড়লাম, দীর্ঘকালীন ভোগ অপেক্ষক সম্পর্কে জানলাম। আশা করি পার্থক্যগুলো তোমরা নিজেরাও কিছুটা এখন বলে দিতে পারবে আমাকে, তবুও আমি তোমাদেরকে আবার একটু আমার পক্ষ থেকে বলার চেষ্টা করি, তোমরা খেয়াল করো। আমরা কি দেখলাম, স্বয়ংভূত ভোগে ভোগ অপেক্ষক হচ্ছে স্বয়ংভূত ভোগে আমরা দেখি c = a + by, এবং স্বল্পকালীন স্বয়ংভূত ভোগে আমরা স্বল্পকালীন সময়ে a থাকবে, c হবে c = a + by, এবং দীর্ঘকালীন ভোগ অপেক্ষকে কোনো স্বয়ংভূত ভোগ থাকবে না, c = by হবে। তাহলে আমরা এই দুইটা পার্থক্য থেকে প্রথম পার্থক্যটা কি দেখলাম, স্বয়ংভূত ভোগের ক্ষেত্রে পার্থক্য, স্বল্পকালীন ভোগ অপেক্ষকে স্বয়ংভূত ভোগ থাকবে, কিন্তু দীর্ঘকালীন ভোগ অপেক্ষকে কোনো স্বয়ংভূত ভোগ থাকবে না, এটাই প্রথম পার্থক্য। তারপরে দ্বিতীয় পার্থক্যটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, APC অর্থাৎ অ্যাভারেজ প্রপেনসিটি টু কনজিউম এবং MPC অর্থাৎ মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউমের মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কিরকম, স্বল্পকালীন সময়ে আমরা কি দেখি, স্বল্পকালীন সময়ে আমরা দেখি সবসময় APC > MPC, APC > MPC, কিন্তু দীর্ঘকালীন সময়ে APC = MPC, অর্থাৎ স্বল্পকালীন সময়ে APC MPC চাইতে বেশি থাকবে। গড় ভোগ প্রবণতা সবসময় প্রান্তিক ভোগ প্রবণতা চাইতে বেশি থাকে, কিন্তু দীর্ঘকালীন সময়ে আবার APC MPC পরস্পর সমান থাকে। এটা আমরা একটা কাল্পনিক সমীকরণের সাহায্যে একটু দেখি। মনে করি স্বল্পকালীন সময়ে c = 50 + 0.5y। এখন এটাকে যদি আমরা APC বের করি তাহলে কি হবে, APCটা কিভাবে বের করতে হয়, আমরা c কে y দিয়ে ভাগ করি, অর্থাৎ আমাদের ভোগ প্রবণতাকে, সামগ্রিক ভোগকে আমরা সামগ্রিক আয় দিয়ে ভাগ করলে আমরা গড় ভোগ প্রবণতা জানতে পারি। তো এখানে আমরা কি দেখলাম, c/y যদি আমরা করি তাহলে আমরা এখানে দেখব আমাদের APC আসবে 50/y + 0.5, আমরা y দিয়ে ভাগ করলে 50/y + 0.5। এখন আয় যদি 100 টাকা হয়, y যদি আমরা 100 টাকা ধরি, তবে আমরা দেখব যে আমাদের গড় ভোগ প্রবণতা আসবে 1, কারণ এখানে 50/100 + ½ = 1। আবার এখানে MPC হবে ডেল্টা, অর্থাৎ ডেল্টা c/ডেল্টা y হবে ½। তাহলে আমরা কি দেখলাম, APC > MPC, কারণ APC হচ্ছে 1, MPC হচ্ছে ½। তাহলে APC > MPC,
তাহলে আমরা কি বলতে পারি, স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আমরা দেখি যে সবসময় গড় ভোগ প্রবণতা বেশি থাকবে প্রান্তিক ভোগ প্রবণতার চাইতে। আবার দীর্ঘকালীন ভোগ অপেক্ষকে আমরা c = 0.5y, এখানে যদি আমরা এপিসি বের করি c/y, তাহলে আমরা কি দেখলাম, এপিসি হচ্ছে 0.5, আবার এমপিসি হচ্ছে অর্থাৎ ডেল্টা c/ডেল্টা y হচ্ছে 0.5। তাহলে আমরা দেখি যে এপিসি এবং এমপিসি দীর্ঘকালীন ভোগ অপেক্ষকে পরস্পর সমান। তাহলে আমরা দ্বিতীয় পার্থক্যটা কি দেখলাম, স্বল্পকালীন সময়ে এপিসি গ্রেটার দেন এমপিসি, আবার দীর্ঘকালীন সময় অপেক্ষকে ভোগ অপেক্ষকে এপিসি = এমপিসি। তারপরে আমরা এপিসির উঠানামার ব্যাপারে বলতে পারি, যখন স্বল্পকালীন সময় থাকে তখন স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আমরা দেখি মজার ব্যাপার হচ্ছে তখন আয় বাড়লে এপিসি কমে, আয় কমলে এপিসি বাড়ে। স্বল্পকালীন সময় কি হয়, আয় বাড়লে এপিসি অর্থাৎ গড় ভোগ প্রবণতা কমবে এবং আয় কমলে গড় ভোগ প্রবণতা বাড়বে। কিন্তু দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে কিন্তু তা হবে না, তখন এপিসি এবং এমপিসি আয়ের যে কোনো স্তরেই তার কোনো উঠানামা থাকবে না, সেটা থাকবে পরস্পর সমান। ভোগ রেখার উৎপত্তির ক্ষেত্রে আমরা একটা পার্থক্য দেখি, যেমন ভোগ রেখায় উৎপত্তির ক্ষেত্রে স্বল্পকালীন সময়ে ভোগ রেখা আসবে লম্ব অক্ষ থেকে, আসবে লম্ব অক্ষ থেকে ভোগ রেখাটা উঠবে, কারণ এখানে আয় শূন্য হলেও একটা নির্দিষ্ট পরিমাণ ভোগ বজায় থাকবে, যেটাকে আমরা এ হিসাবে দেখাই সমীকরণে, অথবা যেটাকে আমরা অটোনোমাস কনজাম্পশন বলি, সেটা বজায় থাকবে। যখন আয় শূন্য থাকবে তখনও কিন্তু মানুষের ভোগ থেমে থাকবে না, মানুষ বিভিন্নভাবে তার সেই নির্দিষ্ট পরিমাণ ভোগ ব্যয় বজায় রাখার চেষ্টা করবে, যে কারণে আমরা দেখব লম্ব অক্ষ থেকে ভোগ রেখাটা উঠবে। এবং দীর্ঘকালীন সময়ে কিন্তু ভোগ শূন্য, আয় শূন্য হলে ভোগ শূন্য, তখন মূল বিন্দু থেকে সেই ভোগ রেখাটা উপর দিকে উঠে যাবে। তারপরে আমরা দেখি আনুপাতিক ও আনুপাতিক, অর্থাৎ আমরা স্বল্পকালীন ভোগ ব্যয়কে অআনুপাতিক বলি এবং দীর্ঘকালীন ভোগ রেখাকে আনুপাতিক বলি। কেন? এখানে বলা হয় এপিসির উঠানামার জন্য, কারণ আমরা জানি এপিসিটা স্বল্পকালীন সময়ে স্থির থাকে না, আয় বাড়লে এপিসি কমে, আয় কমলে এপিসি বাড়ে, যে কারণে এটাকে বলা হয় অআনুপাতিক ভোগ রেখা। আবার দীর্ঘকালীন সময়ে আমরা দেখি আয় বাড়লেও এপিসি স্থির থাকে, আয় কমলেও এপিসি স্থির থাকে, যে কারণে স্বল্পকালীন ভোগ রেখাকে বলা হয় অআনুপাতিক এবং দীর্ঘকালীন ভোগ রেখাকে বলা হয় আনুপাতিক রেখা। তারপরে আসছে আমাদের এটার আর দুইটা নাম আছে, দুইটা স্বল্পকালীন এবং দীর্ঘকালীনের, যে কারণে আমরা দেখি চক্রজাত বলা হয় স্বল্পকালীন ভোগ ব্যয়কে বলা হয় চক্রজাত রেখা, চক্রজাত, এবং দীর্ঘকালীন ভোগ রেখাকে বলা হয় যুগব্যাপী রেখা। এটারও কারণ কিন্তু সেটা সেই এপিসি উঠানামার জন্যই মূলত এটা বলা হয়ে থাকে। আশা করি তোমরা পার্থক্যগুলো মোটামুটি বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন যাব আরেকটা বড় প্রশ্ন এখানে, যেটা আমাদের এই মানে ভোগ অপেক্ষকের ক্ষেত্রে যে প্রশ্নটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটা আমাদের অনেক সময় আমরা দেখি যে এটা পুরাটা চ্যাপ্টারের উপরে যা আছে তার মূল বিষয়বস্তুটাই কিন্তু এটার ভিতরে নিহিত রয়েছে, এবং এটাকে ভিত্তি করে আসলে এই চ্যাপ্টারটার অবতারণা। তাহলে আমরা সেটা এখন বলি। সেটা হচ্ছে কি, কেইন্সের মনস্তাত্ত্বিক ভোগ বিধি। কেইন্সের মনস্তাত্ত্বিক জন মেনার্ড কেইন্স, তিনি সামষ্টিক অর্থনীতির জনক বা একজন বৈপ্লবিক পরিবর্তন, যাকে কেন্দ্র করে সামষ্টিক অর্থনীতি আবর্তিত হয়েছে প্রথম থেকে। আমরা কেইন্সের ভোগের মৌলিক মনস্তাত্ত্বিক বিধিটা আলোচনা করতে গেলে কি দেখি, কেইন্স কি বলেন? কেইন্স বলেন যে আয় বাড়লে ভোগ ব্যয়টা পরম আয়ের উপর নির্ভরশীল, অর্থাৎ আয় বাড়লে ভোগ বাড়বে। কিন্তু যদিও আয় বাড়লে ভোগ বাড়বে, তারপরেও কিন্তু মানুষ কিছু মনস্তাত্ত্বিক কারণ দ্বারা মানুষের ভোগ ব্যয়টা অবশ্যই প্রভাবিত হবে। আমরা জানি যে আয় বাড়লে আমরা বর্তমানে যে আয়টা করি তার থেকে ভোগ করি, কিন্তু ভবিষ্যতের জন্য আমাদের একটা নিরাপত্তা, আমাদের ভবিষ্যৎ সম্পর্কে একটা আশঙ্কা, আমাদের চিকিৎসা খরচ, আমাদের ছেলেমেয়ের বিভিন্ন প্রয়োজন মেটানো ইত্যাদি কারণে আমরা আয়ের একটা অংশকে সবসময় চাই আমাদের আলাদা করে রাখতে বা আলাদা করে রাখার জন্য, যে কারণে
আমরা এটাকে বলা হয় মনস্তাত্ত্বিক বিধি। অর্থাৎ আয়ের সম্পূর্ণ অংশটাই কিন্তু ব্যয় হবে না, মনস্তাত্ত্বিক কারণে একটা অংশ অবশ্যই ভবিষ্যতের জন্য বা বর্তমানে বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য আমরা চেষ্টা করব সবসময় পৃথক করে রাখার জন্য। সেটার উপর ভিত্তি করে আসলে কেইন্সের মৌলিক মনস্তাত্ত্বিক বিধিটি ভোগের মৌলিক মনস্তাত্ত্বিক বিধি বলা হয়, এটা প্রতিষ্ঠিত। তাহলে আমরা কি বলবো, প্রথমেই কতগুলো শর্ত থাকবে, সেই শর্তগুলো হচ্ছে কি, সেই শর্তগুলো হচ্ছে তখন যে সময় আমরা ভোগের মৌলিক মনস্তাত্ত্বিক বিধিটি নিয়ে আলোচনা করব তখন দাম স্তর স্থির থাকবে, জনসংখ্যা বৃদ্ধির হার স্থির থাকবে, সরকারের হস্তক্ষেপ থাকবে না, তারপরে মানুষ স্বাভাবিক জীবন যাপন করবে, অর্থাৎ ইত্যাদি স্বাভাবিক পরিবেশ যদি স্থির থাকে তখনই ভোগের মৌলিক মনস্তাত্ত্বিক বিধিটা কার্যকর হবে। তখন দেখা যাবে যে মানুষ কি করবে, মানুষ তাদের আয়ের একটা অংশ ভোগ করবে আর একটা অংশ সঞ্চয় হিসেবে থেকে যাবে। তাহলে আমরা এখন এই বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে যে ডিসিশন বা যে সিদ্ধান্তগুলো নেওয়া যায় তাই বলি। ভোগ ব্যয় পরম আয়ের উপর নির্ভর করে, অর্থাৎ ভোগ ব্যয়টা নির্ভর করবে আয়ের উপর, অর্থাৎ সি ইজ এ ফাংশন অফ ওয়াই। হ্যাঁ, আয় বাড়লে ভোগ বাড়বে, আয় কমলে ভোগ কমবে, অর্থাৎ আয় এবং ভোগের মধ্যে সম্পর্কটা হচ্ছে সরাসরি বা ধনাত্মক। দ্বিতীয়ত, আয় বাড়লে ভোগ ব্যয় বাড়ে। এখানে আমরা ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই যারা বুঝাই, ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই গ্রেটার দেন 0, অর্থাৎ আয় বাড়বে, পরিবর্তিত আয় যতটুকু হবে তার সাথে আয় বাড়লে অবশ্যই সেটা ভোগ বাড়বে, আয় বাড়লে ভোগ বাড়বে, এটা প্রথম অনুসিদ্ধান্ত, আয় বাড়লে ভোগ বাড়বে। দ্বিতীয়ত, আয় যে হারে বাড়ে ভোগ ব্যয় তার চাইতে কম হারে বাড়ে, অর্থাৎ ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই লেস দেন ওয়াই, ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই লেস দেন ওয়াই। তাহলে আমরা কি দেখলাম, ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই গ্রেটার দেন 0 আবার লেস দেন ওয়াই, অর্থাৎ আয় বাড়লে ভোগ বাড়বে, কিন্তু আয় যতটুকু বাড়বে ভোগ তার চাইতে কম বাড়বে। হ্যাঁ, আয়ের সমান অংশ ভোগ হবে না। আচ্ছা, তাহলে আমরা কি বলবো, বর্ধিত আয় ভোগ এবং সঞ্চয় এই দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, অর্থাৎ যতটুকু আয় বাড়লো ডেল্টা ওয়াই এটা দুই ভাগ হয়ে গেল, ডেল্টা সি প্লাস ডেল্টা এস। অর্থাৎ যদি আমরা ধরে নিই যে আমার আয় বাড়লো 50 টাকা, এই 50 টাকা বর্ধিত আয় দুইটা অংশে ভাগ হয়ে যাবে, একটা এমপিসি অনুযায়ী ভোগে চলে আসবে আর একটা এমপিএস অর্থাৎ প্রান্তিক সঞ্চয় প্রবণতা অনুযায়ী কতটুকু সঞ্চয় হবে সেটা নির্ধারিত হবে। তাহলে ডেল্টা ওয়াই দুইটা ভাগে ভাগ হবে, একটা ডেল্টা সি আর একটা হচ্ছে ডেল্টা এস। তারপরে কি দেখা যায়, আয় বাড়লে ভোগ এবং সঞ্চয় উভয়ই বাড়ে। যদি আয় বাড়ে তাহলে কি হবে, আয়টা বাড়লে কিন্তু প্রান্তিক ভোগ প্রবণতা বাড়বে, আয় বাড়লে আয় প্রান্তিক ভোগ প্রবণতা বাড়বে না, আয় বাড়লে ভোগ বাড়বে এবং সেই সাথে আয় বাড়লে সঞ্চয়ও বাড়বে। যদি 50 থেকে আয় আমাদের 100 টাকা হয় তাহলে প্রান্তিক ভোগ প্রবণতা অনুযায়ী আমাদের ভোগও বাড়বে, আয়ও বাড়বে, সঞ্চয়ও বাড়বে, উভয়ই বাড়বে। তাহলে আমরা কি দেখলাম, ভোগের মৌলিক মনস্তাত্ত্বিক বিধি অনুযায়ী অন্যান্য অবস্থা স্থির থেকে আমরা দেখি আয় বাড়লে ভোগ বাড়ে, আয় যতটুকু বাড়ে ভোগ তার চাইতে কম বাড়ে, এবং সেটা নির্ধারণ করবে কে, এমপিসি বা প্রান্তিক ভোগ প্রবণতা। আমরা একটি কাল্পনিক ভোগ সমীকরণ নিই, সি ইকুয়াল টু 50 প্লাস 0.5। আমরা এখানে দেখি যে আমাদের আয়ের হাফ পোর্শন অর্থাৎ আমাদের এমপিসি হচ্ছে 0.5, অর্থাৎ আমাদের যা আয় হবে তার অর্ধেক আমরা ভোগের ক্ষেত্রে ব্যয় করব। ভোগের ক্ষেত্রে ব্যয় করব, এটাই কাল্পনিক ভোগের মৌলিক মনস্তাত্ত্বিক বিধির উদ্দেশ্য যেটা সেটা বোঝানো যে মানুষ আয়ের সম্পূর্ণ অংশ ভোগ করবে না এবং একেবারেই ভোগ করবে না তাও হবে না, আয় বাড়লে অবশ্যই ভোগ বাড়বে, কিন্তু আয়ের সমপরিমাণ ভোগ বাড়বে না। আমরা এই সূচির সমীকরণ থেকে যদি আমরা সূচিতে যাই তাহলে দেখব আয় যদি 0 হয় তখন কিন্তু ভোগ হবে 50, আয় 0 হলে ভোগ 50, এটা হচ্ছে স্বয়ংভূত ভোগ। কিন্তু 0 আয়ে ভোগ যেটা হবে তার মানে কি, সঞ্চয় থেকে আসবে বা এটা তখন সঞ্চয়টা হবে -50। দ্বিতীয়ত, আয় বাড়লো 100 টাকা, তখন ভোগও বাড়লো, আয় বাড়লে ভোগ বাড়বে, তখন ভোগ হবে 100 টাকা এবং আয় এবং ভোগ পরস্পর সমান, কাজে সঞ্চয় তখন 0। পরবর্তী পর্যায়ে আয় আরো বাড়লো 200 টাকা, তখন আমরা দেখলাম প্রান্তিক ভোগ প্রবণতার অনুযায়ী ভোগ হচ্ছে 150 টাকা এবং সঞ্চয় হচ্ছে 50 টাকা। তো এই সূচি থেকে আমরা কি বুঝলাম, এই সূচি থেকে আমরা বুঝতে পারলাম 0 এমপিসি গ্রেটার দেন 0 লেস দেন 1।
অর্থাৎ প্রান্তিক ভোগ প্রবণতা সবসময়ই শূন্যর চাইতে বেশি হবে, অর্থাৎ আয় বাড়লে ভোগ বাড়বে, এবং একের চাইতে কম হবে, অর্থাৎ আয় যতটুকু বাড়বে ভোগ তার সমপরিমাণ বাড়বে, একটা অংশ সঞ্চয় হিসাবে থেকে যাবে। এবার আমরা এটাকে চিত্রের মাধ্যমে একটু দেখার চেষ্টা করব। সেটা হচ্ছে আমরা ভূমি অক্ষে আয় এবং লম্ব অক্ষে ভোগ ব্যয় দেখাবো। আরেকটা জিনিস দেখো, আমাদের জিরো মূল বিন্দুর নিচের দিকে যে আমাদের অংশটা আছে সেটা হলো আমাদের সঞ্চয় রেখা দেখানোর জন্য, অর্থাৎ এটা কিন্তু মাইনাস, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এইটা কিন্তু মাইনাস আমাদের অক্ষ। আমরা জানি এই সঞ্চয় যখন আমাদের আয় যখন শূন্য তখন আমরা দেখলাম আমাদের ভোগ 50 এবং তখন কিন্তু আমাদের সঞ্চয় হচ্ছে -50, সঞ্চয় -50। এটা আমরা এই রেখা থেকে শুরু করলাম, এটা আমাদের ঋণাত্মক সঞ্চয়। দ্বিতীয়ত আয় যখন 100 টাকা তখন ভোগ 100 টাকা, অর্থাৎ তখন সঞ্চয় শূন্য, সঞ্চয় রেখা শূন্য। এখানে যে রেখাগুলি আছে সেখানে আমি আগে বলার চেষ্টা করি, এটা হচ্ছে 45 ডিগ্রি লাইন, অর্থাৎ এখানে আয় এবং ব্যয় বা ভোগ পরস্পর সমান। এখানে 45 ডিগ্রি লাইন বলা হয়, মূল বিন্দু থেকে যে রেখাটা উঠবে সেখানে আয় ভোগ পরস্পর সমান। এই রেখাটা যখন আয় বাড়তে থাকবে তখন ভোগ বাড়বে এবং সঞ্চয়ও বাড়বে। আয় বাড়লে ভোগ বাড়বে, সঞ্চয় বাড়বে। কিন্তু যেহেতু আয়ের সমপরিমাণ ভোগ হবে না, কাজেই এই যে পর্যন্ত সঞ্চয় আয় এবং ভোগ পরস্পর সমান না হবে তার আগ পর্যন্ত কিন্তু ভোগ রেখা 45 ডিগ্রি রেখার উপরে থাকবে। তারপরে যখন আয় ভোগ পরস্পর সমান হয়ে যাবে তখন 45 ডিগ্রি রেখার নিচে চলে আসবে ভোগ রেখা, অর্থাৎ আয় রেখা, এটাকে বলা হয় আয় রেখা। আয়ের সম্পূর্ণ অংশটুকু ভোগ হবে না। এর আগ পর্যন্ত যেটা ভোগ হচ্ছে সেটা হলো আমাদের সঞ্চয় থেকে নেওয়া বা আমাদের অন্য কোথাও থেকে টাকাটা, আমাদের সেই খরচটা আমাদের ম্যানেজ করতে হবে। পরবর্তী পর্যায়ে আমরা যখন আয় ভোগ পরস্পর সমান হয়ে যাবে তারপর থেকে যেটা আসবে সেটা হবে এই যে গ্যাপটা, সেটা হলো সঞ্চয়, যেটা এখানে দেখানো হচ্ছে। তাহলে আমরা কি দেখলাম যে আমাদের ভোগ রেখাটা 45 ডিগ্রি লাইনের নিচে থাকবে, অর্থাৎ 0 লেস দেন এমপিসি, এমপিসি লেস দেন 1, বা অর্থাৎ আয়ের সম্পূর্ণ অংশ ভোগ হবে না। আয় বাড়লে ভোগ বাড়বে, আয় যতটুকু বাড়বে ভোগ তার চাইতে কম বাড়বে, বাকি অংশ সঞ্চয়ে চলে যাবে। এখন আমরা একটু কথা বলবো, আর একটু কথা বলে আমাদের ক্লাস শেষ করব। সেটা হচ্ছে ভোগের নির্ধারকগুলি কি কি, অর্থাৎ ভোগ কি কি বিষয়ের উপর নির্ভর করে। ভোগ প্রথমত নির্ভর করবে আয়ের উপরে, মানুষের আয় বাড়লে ভোগ বাড়বে। দ্বিতীয়ত নির্ভর করবে দাম স্তরের উপরে, দাম স্তর বাড়লে ভোগ ব্যয় কমবে, দাম স্তর যদি কমে যায় ভোগ বাড়বে। তারপর নির্ভর করবে মজুরি স্তরের উপর, মজুরি স্তর বাড়লে ভোগ বাড়বে, মজুরি স্তর কমলে ভোগ কমে যাবে। তারপরে নির্ভর করবে আমাদের বিভিন্ন রকম পারিপার্শ্বিকতার উপরে। যেমন আমরা যদি দেখি যে আমাদের অতীতকালের ভোগটা ছিল আমাদের এমন একটা পর্যায়ে যেটা উন্নত মানের ছিল, কিন্তু এখন আমার আয় যদি কমেও যায় আমি চেষ্টা করব সেটাকে বজায় রাখতে। তারপরে আমরা দেখব কর যদি বৃদ্ধি পায় তখন ভোগ ব্যয় কমবে, কর কমলে ভোগ ব্যয় বাড়বে, কারণ তখন আমাদের হাতে ব্যয়যোগ্য আয়ের পরিমাণ বেশি হবে। আরেকটা হচ্ছে প্রদর্শন প্রভাব, অর্থাৎ যখন দেখা যায় আমার পার্শ্ববর্তী একজন প্রতিবেশী অনেক উন্নত মানের জীবনযাপন করে তখন আমার ভোগ ব্যয়টা বৃদ্ধি পাবে, আমি চেষ্টা করব সেরকমভাবে আমার ভোগ ব্যয়টাকে বাড়ানোর জন্য। তারপরে আমরা দেখি বিজ্ঞাপনের মাধ্যমেও কিন্তু আমাদের ভোগ ব্যয়টা বৃদ্ধি পায়। সুদের হার ভোগ ব্যয় বৃদ্ধির একটা বড় উপাদান। যখন সুদের হার বাড়ে মানুষের ভোগ ব্যয় কমে, সুদের হার কমলে ভোগ ব্যয় বাড়ে। যাই হোক, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সবাই পড়াশোনা করো, এবং আমরা পরবর্তী ক্লাসে সঞ্চয় অপেক্ষক সম্পর্কে আলোচনা করব। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করব।